সকলেই ভালো আছো। আজকের আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। এই ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ আলোচনার পূর্বে ফরাসি বিপ্লব সম্পর্কে একটু জাস্ট জেনে নিই। আমরা জানি যে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, তাই তো? ফরাসি বিপ্লব শুরু হয় 1789 খ্রিস্টাব্দে। এই ফরাসি বিপ্লব ইউরোপ তথা সারা বিশ্বের ইতিহাসে একটা গভীর প্রভাব ফেলেছিল। তাই এই বিপ্লবটাকে অনেক ক্ষেত্রেই ইউরোপের বিপ্লব তথা বিশ্ব বিপ্লব বলেও অভিহিত করা হয়ে থাকে। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব শুরু হলেও এই বিপ্লবের পরিসমাপ্তি হয়েছিল অনেকটা পরে, 1795 খ্রিস্টাব্দে ডিরেক্টরি শাসন ব্যবস্থা শুরু হওয়ার মধ্যে দিয়ে। আবার অনেকেই মনে করেন যে এই বিপ্লবের পূর্ণ পরিসমাপ্তি ঘটেছিল 1799 খ্রিস্টাব্দে। 1799 খ্রিস্টাব্দের কনসুলেট শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে। কনসুলেট শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে এই ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ সম্পর্কে আমরা এখন আলোচনা করব এবং এই রাজনৈতিক কারণকে বোঝার সুবিধার্থে বেশ কয়েকটা ধাপে ধাপে আমরা আলোচনা করে নেব। তো চলো শুরু করা যায়। আমরা এই রাজনৈতিক কারণগুলিকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব এবং সেই ভাগগুলি নিয়েই ধীরে ধীরে বিস্তারিত আলোচনা করব। প্রথমে 1 নম্বরে আমরা দেখে নেব দৈব সত্য। দৈব সত্য ধারণা। 2 নম্বরে আমরা দেখব রাজাদের দুর্বলতা। রাজাদের দুর্বলতা। 3 নম্বরে আমরা দেখে নেব এই রাজাদের পররাষ্ট্রনীতি বা ব্যর্থ পররাষ্ট্রনীতির কথা আমরা আলোচনা করব। ব্যর্থ পররাষ্ট্র নীতি। 4 নম্বরে আমরা আলোচনা করব প্রশাসনিক দুর্বলতা বা দুর্নীতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থা। গ্রস্ত প্রশাসন। আর 5 নম্বরে আমরা আলোচনা করব বিচার ব্যবস্থার দুর্বলতা বা দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা। গ্রস্ত বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা আমাদের প্রথম পয়েন্ট দৈব সত্য ধারণা। দৈব সত্যের ধারণা হচ্ছে এমন একটা ধারণা যার ভিত্তিতে রাজারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করতেন এবং তারা মনে করতেন যে ঈশ্বর তাদেরকে শাসন ক্ষমতায় নিয়োগ করেছে, অর্থাৎ ঈশ্বর তাদেরকে রাজা হিসাবে নিয়োগ করেছে। এই সমস্ত রাজারা ফ্রান্সে যে রাজতন্ত্র প্রবর্তন করেন তাই দৈব রাজতন্ত্র নামে পরিচিত। আর এই দৈব রাজতন্ত্রের ভিত্তিতে শাসন করতে গিয়ে রাজারা যেহেতু ঈশ্বরের কাছ থেকে ক্ষমতা লাভ করেছিলেন তাই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না বলে তারা মনে করতেন।
তারা তাদের কাজের জন্য কেবলমাত্র ঈশ্বরের কাছে দায়বদ্ধ ছিলেন। ফলত কি হয়? ফলে জনগণ থেকে এই রাজতন্ত্র অনেকটাই দূরে সরে যায়। অর্থাৎ জনকল্যাণমূলক কাজকর্ম করাটা এই রাজাদের পক্ষে ইচ্ছা বা অনিচ্ছার ব্যাপার হয়ে দাঁড়ায়। তারা চাইলে জনগণের মঙ্গলের জন্য কিছু কাজ করতেন, না চাইলে জনগণের কিছু বলার ছিল না। ফলে এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা অর্থাৎ দৈব রাজতন্ত্র, দৈব সত্যের ভিত্তিতে যে শাসন ব্যবস্থা, দৈব রাজতন্ত্র, সেই দৈব রাজতন্ত্রে সাধারণত কতগুলি বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলি একটু একটু করে আমরা আলোচনা করে নিতেই পারি। দেখো, দৈব রাজতন্ত্রের দৈব সত্য থেকে দৈব রাজতন্ত্র, দৈব রাজতন্ত্র, দৈব সত্যের ভিত্তিতে যে শাসন ব্যবস্থা তাই হচ্ছে দৈব রাজতন্ত্র, দৈব রাজতন্ত্র। আর এই দৈব রাজতন্ত্রের বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। কি কি? এক নম্বরে, এই দৈব রাজতন্ত্র ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাসী, ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাসী। তাহলে রাজারা ঐশ্বরিক ক্ষমতায় যখন বিশ্বাস করছেন, তখন স্বাভাবিকভাবেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আর থাকছে না। অর্থাৎ জনকল্যাণমূলক কাজের প্রতি তাদের কোনো রকম আগ্রহ নেই বললেই চলে। দু নম্বরে কি থাকছে? দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই সমস্ত রাজতন্ত্র চরম ক্ষমতার অধিকারী, চরম ক্ষমতার অধিকারী। এই চরম ক্ষমতার অধিকারী অর্থাৎ দৈব রাজতন্ত্রের ভিত্তিতে শাসন করা রাজারা নিজেদেরকে আইন, শাসন এবং বিচার, এই তিনটি স্তম্ভেরই সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করতেন। অর্থাৎ আইন, শাসন এবং বিচার বিভাগের প্রধান ছিলেন এই রাজারা। ফলে আমরা বলতে পারি যে তিনটি বিভাগের প্রধান যখন রাজা, তার মানে সেখানে একটা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রচলন রয়েছে। তাহলে আমরা দেখলাম ঐশ্বরিক ক্ষমতায় তারা বিশ্বাসী, চরম ক্ষমতার তারা অধিকারী। জনগণের 3 নম্বরে আমরা দেখতে পারি যে জনসংযোগের কোনো ব্যাপার এখানে ছিল না, অর্থাৎ জনগণের কোনো দাবিকে তারা গ্রাহ্য করতেন। তাহলে জনগণের কোনো ভূমিকা ছিল না। এই শাসন ব্যবস্থায়, এই শাসন ব্যবস্থায় জনকল্যাণ বিরোধী এই শাসন ব্যবস্থার প্রতি জনগণের কোন রকম আস্থা ছিল না এবং জনগণ সবসময়ই চাইছিল যে এই ধরনের একটা শাসন ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব পতন ঘটুক। তাই জনগণের মধ্যে এই রাজতন্ত্রের বিরুদ্ধে ধীরে ধীরে একটা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল, যে ক্ষোভটা পরবর্তীকালে ফরাসি বিপ্লব ঘটানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে আমরা দেখে নিলাম এই দৈব সত্যের ধারণা বা দৈব সত্য থেকে উৎপত্তি হওয়া এই দৈব রাজতন্ত্র ফরাসি বিপ্লব ঘটানোর পক্ষে কতটা দায়ী বা কতটা ভূমিকা ছিল। এরপরে আমরা আসবো 2 নম্বর পয়েন্টে। 1 নম্বর পয়েন্ট আমাদের হয়ে গেল, এরপরে আসবো আমরা 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাজাদের দুর্বলতা। অর্থাৎ দৈব সত্যে অধিকারী বা দৈব সত্যে বিশ্বাসী এই সমস্ত রাজারা যদিও নিজেদেরকে চরম ক্ষমতার অধিকারী বলে দাবি করতেন এবং স্বৈরাচারী রাজতন্ত্রের প্রবর্তন করেছিলেন, তথাপি এই সমস্ত রাজাদের শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ভুলের শেষ ছিল না বা দুর্বলতারও শেষ ছিল না। সেই দুর্বলতাগুলো কি কি ছিল এখন আমরা দেখে নেব। তাহলে এই জায়গাটাকে একটু মুছিয়ে নিই। ফরাসি বিপ্লব ঘটানোর পিছনে বা ঘটার পিছনে যে 3 জন রাজা, ফ্রান্সের যে 3 জন রাজা বিশেষভাবে দায়ী ছিলেন, আমরা সেই 3 জন রাজার দুর্বলতাগুলি পাশাপাশি রেখে বা সেই সমস্ত রাজার বিশেষ কতগুলি কার্যকলাপ পাশাপাশি রেখে একটা আলোচনা করার চেষ্টা করব। কিন্তু পাশাপাশি রাখতে গেলে আমাদের
পয়েন্টগুলো, আচ্ছা পয়েন্টগুলোকে মুছে নিই, পরে আবার লিখে নেব, তাহলে সুবিধা হবে। দৈব রাজতন্ত্র তো আমরা লিখেছি। হ্যাঁ, দেখো আমরা লিখব। প্রথম আমরা জেনে নেব চতুর্দশ লুইয়ের কথা। চতুর্দশ লুই, এই চতুর্দশ লুইয়ের কথা আমরা প্রথম জানবো। লুই যাকে আমরা বলি চতুর্দশ লুই। দ্বিতীয় জানাচ্ছেন পঞ্চদশ লুই। পঞ্চদশ লুই আর 50। আর তৃতীয় জানাচ্ছেন ষোড়শ লুই। ষোড়শ লুই অর্থাৎ 16। চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই, এই তিনজন রাজার কার্যকলাপের ফলেই ফ্রান্সে ফরাসি বিপ্লব প্রায় অনিবার্য হয়ে পড়েছিল। আমরা এখন এই তিনজন রাজার কার্যকলাপ সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করে নেব। প্রথমত দেখে নিই একটু সময়কালটা। সময়কালটা কি ছিল? সময়কাল চতুর্দশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন 1643 খ্রিস্টাব্দে এবং তার রাজত্বকাল শেষ হয় 1715 খ্রিস্টাব্দে। এই সময় তার রাজত্বকাল শেষ হয়ে গেল। পঞ্চদশ লুই সিংহাসনে বসেন 1715 খ্রিস্টাব্দে এবং তার কার্যকাল শেষ হয় 1774 খ্রিস্টাব্দে। ষোড়শ লুই সিংহাসনে বসেছিলেন 1774 খ্রিস্টাব্দে এবং তার কার্যকাল শেষ হয় 1792 খ্রিস্টাব্দে। এর আগে একটু জেনে নিই, এই যে চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন, এরা ছিলেন বুরবু রাজবংশের রাজা। কোন বংশের রাজা? বুরবু রাজবংশের রাজবংশ। এই বুরবু রাজবংশের রাজা ছিলেন এই তিনজন, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই। এরা প্রত্যেকেই ছিলেন বুরবু রাজবংশের রাজা। এবং এই বুরবু রাজবংশের প্রথম রাজা ছিলেন হেনরি ফোর্থ, চতুর্থ হেনরি ছিলেন বুরবু রাজবংশের রাজা এবং তিনি ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। সময়কালটা যদি মনে রাখতে হয় অতি সহজ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়, ঠিক তার 100 বছর আগে হলে 1689, এবং তার থেকেও যদি আরো 100 বছর আমরা এগিয়ে যাই তাহলে হবে 1589। সময়কালটা হচ্ছে 1589, অর্থাৎ ফরাসি বিপ্লবের ঠিক 200 বছর আগে এই বুরবু রাজবংশের প্রথম রাজা ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। তাহলে আমরা সময়কালটা দেখে নিয়েছি। এরপরে আমরা দেখে নেব এই রাজাদের বিলাস ব্যাসনটা কেমন ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি। বিলাস ব্যাসনটা আমাদের দেখে নেওয়ার জরুরি। দেখিনি বিলাস ব্যাসন। একটা দিক দিয়ে এই তিনজন রাজায় অর্থাৎ চতুর্দশ, পঞ্চদশ এবং ষোড়শ লুইয়ের মধ্যে কমন ছিল। সেটা কি? তিনজন রাজাই ছিলেন অত্যন্ত বিলাসী। তারা তিনজনেই খরচের দিক দিয়ে কোনো রকম পিছপা হতেন না। তিনজনেই ছিলেন অত্যন্ত অমিতব্যয়ী। এরা ছিলেন অত্যন্ত অমিতব্যয়ী, তিনজনই অমিতব্যয়ী। তাহলে তিনজনই যদি থাকেন অমিতব্যয়ী, তিনিও তাই, ষোড়শ লুইও তাই অবস্থা।
অমিতভ ব্যয়। তিনজনেই বিলাস ব্যসনে মগ্ন ছিলেন এবং অত্যন্ত বেশি পরিমাণে অর্থ খরচ করতেন। চতুর্দশ লুই, এই চতুর্দশ লুই ফরাসি সিংহাসনে বসার পর, অর্থাৎ ফ্রান্সের সিংহাসনে বসার পর অকাতরে অর্থ খরচ করতে থাকেন। তিনি তার ভাষায় রাজপ্রাসাদকে দারুণভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছিলেন এবং তিনি এই শহরটিকে এতটাই চাকচিক্য করে তুলেছিলেন যে অন্য দেশের কাছে সেটা একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছিল। তাই তার যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদটাকে সেই সময়ে বলা হতো ঐশ্বর্যের ইন্দ্রপুরী। ঐশ্বর্যের ইন্দ্রপুরী। পঞ্চদশ লুই কিন্তু কোনোভাবেই ষোড়শ লুইয়ের থেকে পিছিয়ে ছিলেন, বরং তিনি এক পায়ে এগিয়ে ছিলেন। এই পঞ্চদশ লুই বিলাস ব্যসনে অত্যন্ত বেশি মগ্ন ছিলেন এবং প্রচুর পরিমাণে অর্থ রাজকোষ থেকে এই বিলাস ব্যসনের জন্য খরচ করেছিলেন। তিনি বাগান করা খুব বেশি পছন্দ করতেন, অনেকেই তাকে আবার কালারফুল বলে থাকেন। তিনি স্বপ্ন জগতে বিচরণ করতে ভালোবাসতেন। তার বাগানও, তার সাজানো যে বাগান, সেই সাজানো বাগানে তিনি স্বপ্নের রাজ্যে বিরাজ করতেন বলতে পারে। এই জন্য এই যে এই পঞ্চদশ লুইকে সাধারণভাবেই অনেকেই কি বলে থাকেন, অনেকেই একটা নাম দিয়ে থাকেন, সেটা হচ্ছে প্রজাপতি রাজা। যাই সেটা আমরা পরে দেখব। তো আর ষোড়শ লুই তিনিও কিন্তু কোনো রকম ভাবে এই খরচের ক্ষেত্রে পিছিয়ে ছিলেন না, কারণ তার রানীর কথা, মারি আতোয়ান, তাই না, এই আতোয়ানেদের দেখাশোনার জন্য 500 জন সহযোগী ছিলেন। তাহলে বুঝতেই পারছো কতটা বিলাসী ছিলেন এবং কতটা অমিতব্যয়ী ছিলেন। তবে সামগ্রিকভাবে যদি আমরা এই খরচের ব্যাপারটা দেখি, তাহলে দেখব যে এই যে রাজবংশ, এই রাজবংশের যে তিনজন রাজা, তাদের রাজত্বকালে ফ্রান্সের রাজকোষ থেকে ফরাসি এই যে রাজারা ছিলেন, শুধু রাজাদের জন্য নয়, এই ফ্রান্সের রাজাদের সঙ্গে সঙ্গে তার আত্মীয় পরিজন এবং তাদের যে ঘনিষ্ঠ ব্যক্তিরা ছিলেন, তাদের ভ্রমণের জন্য, তাদের থাকার জন্য, তাদের খাওয়া খরচ বাবদ এবং তাদের অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক খরচ রয়েছে, সেই সমস্ত খরচ জন্য প্রচুর পরিমাণে অর্থ রাজকোষ থেকে ব্যয় হয়ে যায়। যেমন এই সমস্ত রাজা রানী এবং তাদের আত্মীয় স্বজনের ভ্রমণের জন্য রাজপ্রাসাদে প্রায় 2000-এর মতো ঘোড়া সবসময় তৈরি থাকতো। 200 শকটও সবসময় প্রস্তুত থাকতো এবং এই রাজপ্রাসাদ দেখাশোনা করার জন্য প্রায় 18,000-এর মতো কর্মচারী নিয়োজিত থাকতো সব সময়ের জন্য। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই রাজারা কতটা অমিতব্যয়ী ছিলেন এবং অপরিকল্পিতভাবে তারা এই অর্থ খরচ করতেন, যে অর্থটা এই রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম কাজে লাগতো না। তাহলে আমরা দেখে নিলাম বিলাস ব্যসনের বিষয়টি। এরপরে আমরা দেখে নেব এই রাজাদের শাসন দক্ষতা কেমন ছিল। শাসন দক্ষতাটা একটু দেখে নিই। সরি, জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে। শাসন দক্ষতা, অর্থাৎ এই শাসকরা কতটা যোগ্য ছিলেন সেটাই আমরা এই পর্বে আলোচনা করে নেব। চতুর্দশ লুই নিঃসন্দেহে একজন যোগ্য শাসক ছিলেন এবং এই চতুর্দশ লুই তার রাজত্বকালে তার সাম্রাজ্যকে চরম ক্ষমতায় উন্নীত করতে সক্ষম হয়েছিলেন। এই কারণে এই চতুর্দশ লুই তিনি মনে করতেন বা তিনি প্রচার করতেন বা বলতেন যে সূর্য যেমন সারা জগতের বা জগৎ সংসারের শক্তির একমাত্র উৎস, তিনিও তেমনি ফ্রান্সের শক্তির একমাত্র উৎস। এই কারণে এই চতুর্দশ লুইকে সূর্য রাজা বলা হয়। কি বলা হয়? সূর্য রাজা বলা হয়ে থাকে। অর্থাৎ সূর্যের মতোই তিনি ক্ষমতাশালী ছিলেন। সূর্য রাজা, সান কিং বলা হয়, এটা আমরা সান কিং, ঠিক আছে। আর পঞ্চদশ লুই শাসন কার্যে মোটেই দক্ষ ছিলেন। এক কথায় বলা যায় শাসন কার্যে তিনি ছিলেন
পুরোপুরি অযোগ্য এবং তিনি ছিলেন অত্যন্ত অলস, এতটাই অলস যে তিনি তার শাসন কার্যের সমস্ত ক্ষমতা মাদাম ডি পম্পোদোর নামে এক মহিলার হাতে সমর্পণ করে বিলাস ব্যসনে এবং ফুর্তিতে তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন। আর এই বিলাস ব্যসন এবং ফুর্তিতে জীবন অতিবাহিত করার জন্যই তাকে ইতিহাসে প্রজাপতি রাজা বলে উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে? প্রজাপতি রাজা, প্রজাপতি রাজা। আর ষোড়শলইকেও একটা নামে ডাকা হতো, সেটা হচ্ছে দ্য লাস্ট কিং। কি বলবো? দ্য লাস্ট কিং। এটা ষোড়শলইকে দি লাস্ট কিং বলে ডাকা হতো, লাস্ট কিং। তিনি ছিলেন এই রাজতন্ত্রের শেষ রাজা, তাই তাকে দ্য লাস্ট কিং বলেই অভিহিত করা হয়েছে। এবং এরপরে আমরা দেখে নেব এই রাজাদের ঠিক দম্ভ কতটা ছিল। পরের বিষয়টি আমরা একটু উপর তুলে নিই, যেহেতু আর লেখার জায়গা নেই তাই একটু মুছে নিচ্ছি এখান থেকে। শোনাবো? একটা পয়েন্ট করি, সেটা হচ্ছে দম্ভ। চতুর্দশ লুই অত্যন্ত দাম্ভিক রাজা ছিলেন এবং তার এই দম্ভের কথাটা জানতে পারা যায় তার একটা স্টেটমেন্ট বা তার একটা বক্তব্যের মধ্যে দিয়ে। তিনি বলেছিলেন, আই এম দ্য স্টেট। কি বলেছিলেন? আই এম দ্য স্টেট, অর্থাৎ আমি রাজা এবং আমি রাষ্ট্র। অর্থাৎ যে রাজা সেই রাষ্ট্র, এত বড় কথা তিনি বলছেন। অর্থাৎ এর দ্বারা তার দম্ভের কথাটি আমরা ঠিক ঠিক বুঝতে পারি। পঞ্চদশ লুই, এই পঞ্চদশ লুই দাম্ভিক রাজা তো ছিলেনই, কিন্তু তিনি তার জীবনের শেষ পর্বে এসে এটা উপলব্ধি করতে অন্তত পেরেছিলেন যে তারপরে হয়তো এই রাজবংশের অস্তিত্ব আর থাকবে না। তাই তিনি একটা মন্তব্য করেন যে আমার পরে আসবে মহাপ্লাবন। যেমন ছিলেন, আফটার মি টিলিজ, অর্থাৎ আমার আফটার মি টিলিজ, অর্থাৎ আমার পরে আসবে মহাপ্লাবন। আর ষোড়শ লুই তিনিও দম্ভে কম যাননি, তিনিও অত্যন্ত দম্ভিক রাজা এবং তার সেই দম্ভের উদাহরণটা আমরা পেয়ে যাবো। তার একটা বক্তব্য রাখি, স্টেটমেন্ট দেখো কি বলেছিলেন তিনি। তিনি বলছিলেন যে হোয়াট আই ডিজায়ার ইজ টেকেন, অর্থাৎ আমি যা মনে করি তাই আইন। তাহলে বুঝতেই পারছো যে এই তিনজন রাজার দম্ভ কতটা ছিল। তাহলে আমরা এতক্ষণ এই তিনজন রাজা সম্পর্কে খুঁটিনাটি একটু আলোচনা করে নিলাম এবং এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই রাজাদের যোগ্যতা কতটা ছিল, তাদের দম্ভ কেমন ছিল এবং তারা কতটা বিলাসী ছিলেন। তাদের এই কাজকর্ম, অর্থাৎ তাদের এই বিলাসিতা, তাদের এই দম্ভ ফরাসি রাজতন্ত্রকে অত্যন্ত দুর্বল করে দেয় এবং পরবর্তীকালে তাদের এই কর্মকাণ্ড, তাদের এই দম্ভ, তাদের এই দুর্বলতা এবং তাদের এই বিলাসিতা ফরাসি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল। আচ্ছা, পরের তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটা আলোচনা করে নিয়েছি। এবার আমরা 3 নম্বর পয়েন্টটা আলোচনা দেখব। মুছে নি পুরোটাই। নম্বর পয়েন্ট আছে রাজার দুর্বলতা। 3 নম্বর পয়েন্টে আমরা লিখেছিলাম ব্যর্থ পররাষ্ট্রনীতি। ব্যর্থ পররাষ্ট্রনীতি। এই ব্যর্থ পররাষ্ট্রনীতিটা কি? পররাষ্ট্রনীতি বলতে এই ফরাসি রাজারা, যে ফরাসি রাজাদের কথা আমরা তখন আলোচনা করছিলাম, সেই 3জন ফরাসি রাজা
অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কিরকম নীতি গ্রহণ করেছিলেন বা কি নীতি নিয়েছিলেন, সেটা হচ্ছে তাদের পররাষ্ট্রনীতি। এবং এই পররাষ্ট্রনীতিটা তাদের মোটেই সফল হয়নি, ব্যর্থ হয়েছিল। তাই আমরা পয়েন্ট করেছি ব্যর্থ পররাষ্ট্রনীতি। এখন এই পররাষ্ট্রনীতি ব্যর্থ হওয়ার ফলে ফ্রান্সের রাজতন্ত্রের মর্যাদা অনেকটাই নষ্ট হয়েছিল। এখন আমরা দেখে নেব যে পররাষ্ট্র ক্ষেত্রে তারা কি নীতি গ্রহণ করেছে। এই তিনজন রাজা পররাষ্ট্র ক্ষেত্রে সাধারণত বন্ধুত্বের পরিবর্তে যুদ্ধের নীতিটাকে তারা বেশি পছন্দ করে নিয়েছিলেন, এবং প্রত্যেক রাজাই কোনো না কোনো ভাবে একটা অন্য দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। এখন আমরা দেখিনি এই তিনজন রাজার মধ্যে কে কোন যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এবং সেই যুদ্ধটা কতটা ভয়াবহ ছিল। চতুর্দশ লুই একটা যুদ্ধে জড়িয়ে পড়েন। সেই যুদ্ধটা হচ্ছে স্পেনের উত্তরাধিকার যুদ্ধ। যুদ্ধ, এই যুদ্ধটা হয়েছিল 1701 থেকে 1714 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কেন করেছিলেন তো দেখিনি। স্পেনের রাজা চার্লস সেকেন্ড অপুত্রক অবস্থায় মারা যান, এবং তিনি মারা যাওয়ার ফলে তার সিংহাসনটি শূন্য হয়ে পড়ে। আর এই সুযোগে চতুর্দশ লুই তার আত্মীয় কি ছিলেন না পঞ্চম ফিলিপ, অর্থাৎ এই পঞ্চম ফিলিপ চতুর্দশ লুইয়ের এক আত্মীয় ছিলেন, এবং চতুর্দশ লুই এই পঞ্চম ফিলিপকে স্পেনের সিংহাসনে বসানোর জন্য এই উত্তরাধিকার যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি অবশ্যই ফিলিপকে স্পেনের সিংহাসনে বসাতে সক্ষম হয়েছিলেন, ঠিক কথাই, কিন্তু তার জন্য তার প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়, এবং সেই অর্থ ব্যয় করার ফলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তারপরে আমরা দেখব পঞ্চদশ লুই। পঞ্চদশ লুইয়ের পররাষ্ট্রনীতি আমরা আলোচনা করব। পঞ্চদশ লুইও এই চতুর্দশ লুইয়ের মতো প্রায় দুটো যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। পঞ্চদশ লুই এই পঞ্চদশ লুইও দুটো যুদ্ধে জড়িয়ে পড়েন। তার মধ্যে একটা হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। কি সপ্তবর্ষব্যাপী যুদ্ধ? এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল 1756 খ্রিস্টাব্দে আর শেষ হয় 1763 খ্রিস্টাব্দে। 7 বছর ধরে এই যুদ্ধ চলেছিল, তাই এই যুদ্ধের নাম হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। এই যুদ্ধে মূলত দুটো গোষ্ঠী অংশগ্রহণ করে। একদিকে ছিল অস্ট্রেলিয়া এবং আমাদের এই ফ্রান্স, আর দ্বিতীয় পক্ষে ছিল ইংল্যান্ড এবং রাশিয়া। দুই জোটের মধ্যে যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে পঞ্চদশ লুই ইংল্যান্ডের কাছে পরাজিত হন, এবং এই পরাজয়ের পরিণতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কারণ এই পরাজয়ের ফলে মূলত দুটো ক্ষতি বিশেষ করে ফ্রান্সের হয়েছিল। এক নম্বরে কি হয়েছিল না, এক নম্বরে এই ফ্রান্স সপ্তবর্ষব্যাপী যুদ্ধে পরাজয়ের ফলে 7 বছর ধরে যুদ্ধ চালানোর পর প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, এক নম্বর। 2 নম্বর হচ্ছে এই যুদ্ধে পরাজয়ের ফলে ইংল্যান্ডের কাছে ফ্রান্স তার বৈদেশিক উপনিবেশগুলি অনেকগুলি হারিয়ে ফেলেছিল, অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্সের অনেকগুলি উপনিবেশ এই যুদ্ধের ফলস্বরূপ দখল করে নেয়। অর্থাৎ দুদিক থেকে এই ফ্রান্স ক্ষতিগ্রস্ত হয় এই যুদ্ধের ফলে। এরপরে আমরা আরেকটা যুদ্ধের কথা আমরা জানি। পঞ্চদশ লুই যে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন সেটা হচ্ছে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল
অস্ট্রিয়ার যে উত্তরাধিকার যুদ্ধ, এই যুদ্ধটা হয়েছিল 1740 খ্রিস্টাব্দ থেকে 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধেও পঞ্চদশ লুই অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়ার রাজা ষষ্ঠ চার্লস মারা যাওয়ার পর অস্ট্রেলিয়ার সিংহাসনে কে বসবে এই নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দেয়, এবং এই দ্বন্দ্বে পঞ্চদশ লুই অংশগ্রহণ করেন, এবং এই দ্বন্দ্বে তিনি অনর্থক অংশগ্রহণ করে প্রচুর পরিমাণে অর্থ খরচ করেন, যার ফলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। এরপরে আমরা দেখে নেব ষোড়শ লুই। ষোড়শ লুইও একটা বিশেষ যুদ্ধে অংশগ্রহণ করেন, সেটা হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। এবং এই ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে প্রচুর পরিমাণের আর্থিক ক্ষতির সঙ্গে সঙ্গে আরো অন্যান্য ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এরকম না, ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধ এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল 1776 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে ষোড়শ লুই অংশগ্রহণ করেন। অবশ্য অংশগ্রহণ করার পিছনে তার বেশ কয়েকটি কারণ ছিল। তোমরা আগেই দেখলে যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্সের পরাজয় ঘটেছে এবং ফ্রান্স দারুণভাবে পর্যুদস্ত হয়, ফলে ফ্রান্সের গৌরব বিশ্বের ইতিহাসে অনেকটাই ম্লান হয়ে যায়, এবং এই গৌরবটাকে কিছুটা হলেও পুনরুদ্ধার করার জন্যই মূলত এই ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে অবশ্যই তিনি সফল হয়েছিলেন, কারণ আমেরিকা স্বাধীনতা লাভ করে এবং সেখানে ইংল্যান্ডের পরাজয় ঘটে। কিন্তু ইংল্যান্ডের পরাজয় ঘটলেও ষোড়শ লুই কিন্তু তেমন ভাবে কিছু লাভ করতে পারেননি, বরং লাভের চেয়ে তার ক্ষতিটাই হয়েছিল অনেক বেশি। কি কি ক্ষতি হয়েছিল না, এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার ফলে একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল ফ্রান্স, ঠিক সেরকম এই স্বাধীনতা যুদ্ধে আমেরিকাকে সহযোগিতা করার জন্য ফ্রান্স থেকে অনেক নেতা এবং সৈন্য আমেরিকায় গিয়েছিল, এবং সেখান থেকে তারা যে স্বাদ তারা সেখানে পেয়েছিল, সেই মুক্তির স্বাদ পাওয়ার পরে তারা ফ্রান্সে ফিরে এসে ষোড়শ লুইয়ের বিরুদ্ধে সেই সাম্যমৈত্র স্বাধীনতা বা মুক্তির স্বাদ পাওয়ার চেষ্টা করে, এবং ষোড়শ লুইয়ের বিরুদ্ধে আন্দোলনে তারাই অংশগ্রহণ করে, যার ফলে ষোড়শ লুই তথা ফ্রান্সের এই ফরাসি রাজতন্ত্রের পতন প্রায় অনিবার্য হয়ে পড়েছিল। তাহলে বুঝতে পারলে তোমরা যে ফ্রান্সের এই দুর্বল রাজাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিভাবে ব্যর্থ হয়েছিল, এবং এই ব্যর্থতার ফলে ফ্রান্সের বিপ্লবটা কতটা ত্বরান্বিত হয়েছিল। তারপরের যে পয়েন্টটি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবার। তারপরের পয়েন্টটি হচ্ছে 4 নম্বর পয়েন্ট, 3 নম্বর আমাদের হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন। ফরাসি রাজাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রশাসনিক ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা, অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে সাধারণভাবে ফ্রান্সে অভিজাত এবং যাজকরাই নিয়োজিত হতেন, এবং এই অভিজাতরাই বেশিরভাগ এই প্রশাসনিক পদগুলি দখল করেছিলেন। সুতরাং এই ফরাসি রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারাও সুযোগ সন্ধানে নেমে পড়ে। তারা প্রায় প্রতিটি ক্ষেত্রেই স্ব-প্রধান হয়ে ওঠেন এবং জনগণের উপরে অত্যাচার এবং অবিচার শুরু করে দেন। তারা এই সুযোগে তাদের আখের গুছানোর একটা সুযোগ পেয়ে যায়, এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে ফরাসি জনগণের উপরে নেমে আসে নির্বিচারে অত্যাচার, এবং এই অত্যাচারের ফলে ফরাসি জনগণ ফ্রান্সের শাসন ব্যবস্থার প্রতি অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন। তাছাড়াও এই যে প্রশাসনিক পদগুলি ছিল, এই প্রশাসনিক পদগুলি সে সময়ে বংশানুক্রমিক হয়ে পড়েছিল, ফলে যোগ্য প্রশাসকেরও বিশেষ অভাব সেই সময়ে দেখা দিয়েছিল। এক বিশেষ ধরনের আমলা, যাকে বলা হয় ইন্টেন্ডেন্ট, এই ইন্টেন্ডেন্টরা কি করতো না, জনগণের উপরে অকথ্য নির্যাতন করত, এবং অকথ্য নির্যাতন করে তারা তাদের পকেট ভরানোর চেষ্টা করতো, এবং জনগণের উপরে তারা এতটাই অত্যাচার শুরু করেছিলেন যে জনগণ এদের নাম দিয়েছিলেন, কি নাম দিয়েছিলেন?
না অর্থলোলু, অর্থলোলু অর্থ বুঝতেই পারছো, লু নেকড়ে, অর্থাৎ তারা অর্থের জন্য জনগণের উপরে নির্মম অত্যাচার চালাতে শুরু করেছিলেন। তাহলে বুঝতেই পারছি যে এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থার ফলে ফরাসি জনগণ ফ্রান্সের শাসন ব্যবস্থার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠে এবং তারা এই সময় থেকে ফরাসি রাজতন্ত্রের বিরুদ্ধে তাদের ক্ষোভটা দিন দিন বাড়তে শুরু করে এবং এই ক্ষোভটা পুঞ্জীভূত হতে হতে একদিন তা গভীর আকার ধারণ করে। তাহলে দেখে নিলাম আমরা 4 নাম্বার পয়েন্ট। এবার আবার আসবো 5 নম্বরে। 5 নম্বরে কি দেখবো না 5 নম্বর আছে দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা। দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে আমরা আইনটাও আলোচনা করে নেব। দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা। ফ্রান্সে কোনো কেন্দ্রীয় আইন ছিল না, আর এই কেন্দ্রীয় আইন না থাকার ফলে ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আইন ছিল। কোথাও জার্মান আইন, কোথাও রোমান আইন, এইভাবে ফ্রান্সে প্রায় 400 ধরনের আইন প্রচলিত ছিল। আর যেহেতু কোনো কেন্দ্রীয় আইন ছিল না, তাই বিচার ব্যবস্থার ক্ষেত্রেও কোনো সমতা ছিল না। বিচার ব্যবস্থায় যে সমস্ত কর্মচারীরা নিয়োজিত হয়েছিলেন তারা অধিকাংশই কি ছিলেন? অধিকাংশই দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং তারা দুর্নীতি করে প্রচুর পরিমাণে অর্থ রোজগারের চেষ্টা করছিলেন এই রাজাদের দুর্বলতার সুযোগ। জরিমানার ক্ষেত্রে কোনো উদ্দেশ্যনা তাদের ছিল না, তারা যতটা পারত বেশি পরিমাণে জরিমানা আদায় করে নিত। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে বিচার ব্যবস্থার সঙ্গে সঙ্গে প্রশাসন এবং রাজাদের দুর্বলতা, এই সমস্ত কিছু নিয়ে ফ্রান্সের রাজতন্ত্রকে অত্যন্ত দুর্বল করে তুলেছিল। এই দুর্বল রাজতন্ত্রের পক্ষে ফরাসি সাম্রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করা আর প্রায় সম্ভবপর হচ্ছিল না। তাই আমরা বলতে পারি যে ফরাসি রাজতন্ত্রের এই যে ভিত, অর্থাৎ যে ভিতের উপরে ফরাসি রাজতন্ত্র দাঁড়িয়েছিল, সেই ভিতগুলি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে বিশাল ফরাসি সাম্রাজ্যকে ধরে রাখা তাদের পক্ষে সে সময় প্রায় অসম্ভবপর হয়ে উঠছে। ঠিক এই সময়ে বিপ্লবীদের করাঘাতে এই দুর্বল ভিতের উপরে তৈরি করা রাজতন্ত্রটি সহজেই ভেঙে পড়ে, যার ফলশ্রুতি স্বরূপ এই দাম্ভিক রাজতন্ত্রের চরম পরিণতি ঘটে এবং ফরাসি রাজতন্ত্রের অবসান অনিবার্য হয়ে পড়ে। আজকের আলোচনা এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।